আসসালামু আলাইকুম এভরিওয়ান। কমপ্লিট কেরিয়ার প্ল্যানিং ফর বিগিনার্স এই কোর্সে আমি আবু মোহাম্মদ আবদুল্লাহ আপনাদের জন্য নিয়ে আসছি লেসন 19। ছোট্ট একটা লেসন এবং টপিকটাও ছোট্ট, কিন্তু ছোট্ট হলেও ইম্প্যাক্টফুল। ওয়েল, আমরা এই কোর্সে যা যা আলোচনা করছি কোনোটাই কিন্তু গুরুত্বের বাইরে না, মানে সবকিছুই কিন্তু গুরুত্বের ভেতরেই। ওয়েল, আমি আবু মোহাম্মদ আবদুল্লাহ আপনাদের সাথে আছি। আমার অভিজ্ঞতা নিয়ে আপনাদের সাথে কথা বলছি। বিগত 12 বছরের অভিজ্ঞতায় শত শত স্টুডেন্টকে গ্রুম করা, তাদের সিভি চেক করে দেয়া এবং তাদেরকে ইন্টারভিউর জন্য রেডি করা, এবং তারা যেন স্টাবলিশড হতে পারে সেই জন্য তাদেরকে বিভিন্ন রকম টিপস শেয়ার করা। এবং আমার যারা ফ্রেন্ড সার্কেল, তারপর হচ্ছে বিভিন্ন পরিচিত জন যারা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আছে, তাদের সাথে যোগাযোগ করে তারা কি চায়, মার্কেটে কি চলছে না চলছে, এই সমস্ত কিছু তথ্যের উপর ভিত্তি করে এই কোর্সটা কিন্তু আপনাদের জন্য সাজানো। আপনারা যদি কেউ আমার সাথে যোগাযোগ করতে চান, ডেফিনেটলি আমার এই আবু এমডি আবদুল্লাহ দিয়ে ফেসবুকে সার্চ করলেই পাবেন। আর আমার ইমেল আইডিও খুব সোজা, abdullah.du, মানে ঢাকা ইউনিভার্সিটি du@gmail.com। যোগাযোগও করতে পারবেন, নাথিং টু ওয়ারি। আর আপনাদের সাথে এই প্ল্যাটফর্মে তো আমি আছি। আচ্ছা, লেসন 19 কি নিয়ে? লেসন 19 হচ্ছে হাউ টু অ্যান্সার এ জব ইন্টারভিউ কল নিয়ে। মানে আপনাকে যখন এতক্ষণ তো আমরা দেখলাম লেসন 18-এ যে কিভাবে ইন্টারভিউ জন্য প্রিপারেশন নেবেন। আর এবার হচ্ছে আপনাকে যদি কেউ ইন্টারভিউর জন্য কল করে, তো সেই ফোন কলে আপনি কিভাবে কথা বলবেন। মাথায় আসতে পারে যে আবার ফোন কলে আবার কিভাবে কথা বলবো, ফোনে ওরা যা বলবে আমি তাই শুনবো, ওরা যখন যেতে বলবে আমি তখন যাব। হ্যাঁ, অবশ্যই তাই তো করবেন, কিন্তু এর মধ্যেও না কিছু কিন্তু থেকে যায়। এর মধ্যেও একটা ইমপ্রেশন ক্রিয়েট করার ব্যাপার থাকে। ওয়েল, আমাদের চেষ্টাই তো থাকে এটা যেন আমার একটা পজিটিভ ইমেজ তৈরি হয়, আমার একটা ভালো ইমপ্রেশন তৈরি হয়, এটাই তো আমাদের উদ্দেশ্য থাকে। সো সেই ইমপ্রেশন এবং সেই ইমেজ তৈরি করা যায় কিভাবে, সেটা দিয়ে হচ্ছে এখনকার আলোচনাটা। কথা বলার মাধ্যমেও কিন্তু মানুষের মন জয় করা যায়, এবং আপনি যে সামওয়ান বেটার, আপনি যে ম্যাচিউর, আপনি যে রেসপন্সিবল পারসন, এবং আপনি যে মনোযোগী একজন ব্যক্তি, আপনার ব্যক্তিত্ব যে সুন্দর, এবং আপনি যে কোনো কিছু লুজ এন্ডে রাখেন না, এটাও মানুষ বুঝতে পারবে। আপনাদেরকে বলি, একবার কি হয়েছিল জানেন, আমি যখন বিবিএ শেষ করি, তো তখন বিবিএ শেষ করে এমবিএ করা বাকি। তো বিবিএ শেষের দিকে বন্ধুদের সাথে ঘোরার জন্য প্রায় ইচ্ছা হতো যে এই 4টা বছর তো অনেক স্টাডি করলাম, এত সিনসিয়ার ছিলাম, কারণ আমরা খুব মানে ভয়ে থাকতাম যে এটা মিস করলে মনে হয় পরীক্ষা আসবে, মনে হয় পারবো না। তো বেড়ানো ঘোরা সবকিছুই আমাদের অনেক কিছু পেন্ডিং ছিল। তো তারপর বেড়ানো শুরু করলাম। আর বেড়ানোর সময়, মানে বেড়ানো বলতে আসলে ঢাকার মধ্যেই এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একদিন যাওয়া, নারায়ণগঞ্জের ওদিকে একদিন যাওয়া, সোনারগাঁও একদিন যাওয়া, এগুলোই আর কি। তো একদিন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম, ধানমন্ডি 32 থেকে আমার বাসা থেকে সবাই বন্ধুরা আসলো, যাচ্ছি। তো আমি অ্যাজ ইউজুয়াল দেখা যাচ্ছে যে এমবিএ তে ভর্তি হবো হয়তো 1-2 মাস পরে, তার আগে বিবিএর যা আছে সেটা দিয়ে কিছু জবে অ্যাপ্লাই করতাম। তো একটা জবে অ্যাপ্লাই করে গেলাম, অ্যাপ্লাই করে পিসি ক্লোজ করে রেডি হয়ে শুক্রবার থেকে বাসে উঠলাম জাহাঙ্গীরনগর যাওয়ার জন্য। উঠে ওই সংসদ ভবনের ওদিকে আসতে না আসতে দেখি একটা কল চলে আসছে। আমি তো ভাবছি যে অচেনা কল, আচ্ছা কে নাকি হয়তো বা ফোন করবে, বাসা কোনো কাজে হয়তো বা কি কোনো রিলেটিভ হয়তো। তো ফোন করে শুনি এটা ছিল একটা ইন্টারভিউ কল। আই ওয়াজ সো সারপ্রাইজ যে আমি কখনো ভাবিও নাই, মানে এটা কখনো হয় যে আমি একটু আগে অ্যাপ্লাই করলাম, 1 ঘন্টাও যায় নাই, আর ওখান থেকে একটা মানে জব ইন্টারভিউ কল চলে আসছে। এবং আমি এত অ্যামিউজড ছিলাম। একে তো তখন আমি বাসে বসতে পাই নাই, আমি দাঁড়িয়েছিলাম, ঝুলেছিলাম। ওরই মধ্যে ফোনটা তুললাম এবং রিসিভ করে কথা বলা শুরু করলাম, এবং কথা বলে দেখলাম যে দে ওয়ার স্পিকিং ইন ইংলিশ। তো আরো বিপদে পড়ে গেলাম। এখন আশেপাশে এত মানুষ, বন্ধুরা কেউ বসে আছে, কেউ দাঁড়িয়ে আছে, আরো অন্যান্য মানুষ আছে, এর মধ্যে যদি আমি এখন ইংলিশে কথা বলি, এটা কোনো ব্যাপারই না যদিও এখনকার দিনে মনে হয়, কিন্তু ওই সময় ব্যাপার ছিল। সেই 2008-এর দিকে 7-এর দিকে তখন একটা ব্যাপার ছিল, তখন মনে হচ্ছিল যে আমি এখন কিভাবে ইংলিশে কথা বলবো, জড়তা লাগছিল। তো তারপরে বললাম যে ডেফিনেটলি আমাকে যদি কেউ ইংলিশে প্রশ্ন করে আমাকে তো অবশ্যই ইংলিশে উত্তর দিতে হবে। তো সেটাই করলাম। তারপরে বুঝলাম যেটা, যে তারা আসলে চাচ্ছে আমি যেন তাদের সাথে একটা ইন্টারভিউ দেই, তাদের ওখানে যেন যাই, এটাই তাকে বলার জন্য। তো আমি শুনলাম, বুঝলাম, নোট করলাম, এবং আমি তাদেরকে বললাম যে আমি আসলে দুঃখিত, আমি এই মুহূর্তে একটা রানিং ভেহিকেলে আছি, আমি কি আপনাদের সাথে পরে কথা বলতে পারি। তো এটা বলার পরও তারা বললো যে না, কোনো অসুবিধা নেই, আপনাকে জাস্ট এই মেসেজটা দেওয়ার ছিল, অ্যান্ড ইউ গট দ্য মেসেজ, উই আর ডান। তারপরে ফোনটা রেখে দিলাম, আমিও মানে রেখে দিলাম এবং নোট করলাম। তো এবং খুব মজা পেলাম যে ইনিশিয়াল জাজমেন্ট কিন্তু ওরা ওখানেই করে নিল, এবং এটাও দেখলো যে আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, আপনি কিভাবে একটা কল ডিল করেন। আপনি কি সেটা মানে কল কথা বলতে চান নাকি বলতে চান না, যদি কেটে দিতে চান তাহলে কি বলে কাটবেন,
আর হচ্ছে যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আশেপাশে ভিড় ভাট্টা এটাকে আপনি কিভাবে ম্যানেজ করবেন, এই সব কিছু কিন্তু বোঝার এবং শেখার ব্যাপার ছিল। আচ্ছা, তো এরপরে আসি যে আমি তখন যেটা বুঝলাম যে আসলে যারা কল করে দে নো ভেরি ওয়েল যে আমি হয়তো ওই সময়ে বিজি থাকতে পারি, স্টিল দে ওয়ান্ট যে আমি তাদের সাথে প্রফেশনালি কথা বলবো। এটাই হচ্ছে লেসন, যে এই লেসন বাই লেকচারে আমাদের 9-10 এটাই উদ্দেশ্য যে আপনি যে অবস্থাতেই থাকুন এই অবস্থায় আপনি যেমন আছেন এটা তো ওদের দেখার বিষয় না। ওরা কল করেছে আপনাকে একটা জিনিস জানানোর জন্য, আপনার সাথে একটু কথা বলার জন্য। এটাও ওরা মেক শিওর করে যে আসলেই দ্য পারসন হু হ্যাজ সেন্ট দ্য সিভি ইজ স্পিকিং দ্য ফোন অ্যান্ড টকিং টু দেম। সেই মানুষই তাদের সাথে কথা বলছে, যে মানুষটা সিভি পাঠিয়েছে সেই ফোন পিক করেছে এবং সেই কথা বলছে। ওকে, তাহলে এবার দেখি যে কিভাবে আমার এই জিনিসটা হওয়া উচিত, ইন্টারভিউ কল কেমন করে আমি অ্যান্সার করব এবং ওই সময় আমার কি বিহেভিয়ার হওয়া উচিত। সো হাউ টু অ্যান্সার এ জব ইন্টারভিউ কল। খেয়াল করে দেখুন, স্টার্ট উইথ ওয়ার্ম গ্রিটিংস। আপনি সবসময় শুরু করবেন একটা ওয়ার্ম গ্রিটিং দিয়ে। ওয়ার্ম গ্রিটিং কি, যে হ্যালো আসসালামু আলাইকুম বা শুভ দুপুর বা হ্যালো গুড মর্নিং, এরকম করে আপনি শুরু করবেন একটা ওয়ার্ম গ্রিটিং দিয়ে, এবং এটা যেন আন্তরিক শোনায়। গ্রিটিং মানে তো শুভেচ্ছা আমরা জানি, ওয়ার্ম বলছি এই জন্য যে যেন আন্তরিক শোনায়। আসসালামু আলাইকুম এভাবে বলবেন, মানে হ্যালো আসসালামু আলাইকুম এইভাবে না, মানে আপনি সালাম দিবেন সেটা সুন্দর করে পরিষ্কার করে ভালো করে দেবেন। এবং একটা জিনিস খেয়াল রাখবেন, ইউ নেভার নো যে কখন কোথা থেকে ইন্টারভিউ কল আসবে। সো অচেনা নাম্বার মানেই কিন্তু হতে পারে যে একটা ইন্টারভিউ কল। সো আমরা এই জিনিসটা তালে থাকতাম বন্ধুরা যখন অ্যাপ্লাই করতাম, এবং আমরা সবাই অপেক্ষায় থাকতাম যে আননোন নাম্বার থেকে কোনটা কল আসবে এবং কোন কলটা ইন্টারভিউ কল হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখতাম আমরা তখন, যে সবার অভিজ্ঞতা যেটা বলতো যে +88 বা হচ্ছে +99 দিয়ে যেটা আসতো, মানে মোট কথা টিএনটি নাম্বার থেকে যেটা আসতো, ম্যাক্সিমাম টিএনটি নাম্বার থেকেই সাধারণত জব ইন্টারভিউ কলগুলো আসতো। কারণ অফিসে এন্ট্রি করে আমরা খেয়াল করতাম, এবং মজার ব্যাপার কি জানেন, আমি অনেক ব্রেন ওয়ার্ক করতাম, মানে সাইকোলজি ক্যালি খেলতাম এদের সাথে। আমি কয়েকটা ইন্টারভিউ কল পাওয়ার পরে একটা প্যাটার্ন যখন বুঝতে শিখলাম, তখন আমি এভাবে বোঝা শিখলাম যে আগের দিন রাত পর্যন্ত আমরা যারা সিভি দেই, ধরেন সেটা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, কারণ রাতে তো আমি ঘুমানোর আগ পর্যন্ত আমি যখন দেখবো, যখন আমি সিভি ড্রপ করবো সেটা আমার উপরে। তো আমি সিভি দেওয়ার পর থেকে তো আমার কাজ শেষ, এরপর তো সিভি গুলো মেইল করলে বা বিডি জবস এর থ্রুতে দিলে, বা তখন প্রথম আলো জবস ছিল যেটা এখন চাকরি.com হয়ে গেছে, এগুলোর থ্রুতে তাদের কাছে চলে যাচ্ছে। তো আমি যদি 8টার সময় দেই বা রাত 11টার সময় দেই, রাত 11টার সময় সিভি তো ওরা তখন চেক করবে না। ওরা চেক করবে কখন, যখন এইচআর এক্সিকিউটিভ পরের দিন ওয়ার্কিং ডে হলে সে যখন অফিসে আসবে। সো সে যখন অফিসে আসবে সে কি করবে, এইচআর এক্সিকিউটিভের কাজ কি, তারা জানে যে তাদের লোক লাগবে এবং তারা জানে যে বিজ্ঞাপন দেয়া আছে, লোকজন অ্যাপ্লাই করছে। সো আমি মনে মনে এভাবে খেলতাম যে আচ্ছা এখন 9টা বাজে, এখন হয়তো অফিসে কেউ গেল, অফিসে যেয়ে সে তার রুমে গেল, তারপর হচ্ছে সে এখন তার পিসি অন করলো, এবং পিসি অন করে সে এখন মেইলে যাচ্ছে, এবং মেইল থেকে সে দেখছে যে কোন কোন সিভি আসছে। তারপরে যদি তার কাছে এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, খেয়াল রাখার মতো, যে আই এম দ্য বেস্ট, আমি সব দিক থেকে ভালো ভালো একটা সিভি পাঠিয়েছি, আমার অনেক অভিজ্ঞতা, আমি অনেক যোগ্যতা সম্পন্ন, আমার সিভিতে এই আছে সেই আছে, মানেই যে আমি কল পাবো তা কিন্তু না। হতেই পারে এরকম যে আপনাকে ওরা বাদ দিয়ে দিল, কারণ ওরা হয়তো চায় না যে একটা সিম্পল পোস্টের জন্য খুব বেশি যোগ্যতা সম্পন্ন লোক নিতে। কারণ একটা পোস্টে যদি তারা 15,000 টাকা বেতন দেয়, 10,000 টাকা বেতন দেয় বা 12,000 টাকা বেতন দেয়, সেই পোস্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট পাওয়া এরকম কোনো ক্যান্ডিডেট তারা অবশ্যই রাখতে চাইবে না, স্বাভাবিকভাবে। কারণ তারা জানে যে এরকম ক্যান্ডিডেট এখানে থাকবে না, সে কিছুদিন থাকার পরে আরো বেটার জায়গায় চলে যাবে, কারণ তার মেরিট আছে অনেক বেশি। এই জন্য তারা কি চায়, তারা হচ্ছে অ্যাভারেজ কোন স্টুডেন্ট চাচ্ছে যে যার কাছে এই জবটা ইম্পর্টেন্ট, এবং যে ওই লেভেলের ফাইনেস্ট টপ 5 স্টুডেন্টের মধ্যে পড়ে না, যে ভালো স্টুডেন্ট, নর্মাল অ্যাভারেজলি ভালো কিন্তু বিভিন্ন দিকে তার যোগ্যতা আছে। মানে ভালো স্টুডেন্ট আসলে তো সিজিপিএ দিয়ে একটা ইন্ডিকেট করা হয়, আর হচ্ছে স্মার্ট কিনা সেটা দেখা হয় তার আদার কোয়ালিফিকেশন দিয়ে, সে কতগুলো ইভেন্টে গেছে, সে কত কি ম্যানেজ করেছে তার উপরে। তো সাধারণত রিক্রুটাররা, কোম্পানির ওনাররা, তারা এই ধরনেরই মানুষ পছন্দ করে যাদের সিজিপিএ হয়তো বা একটা অ্যাভারেজ লেভেলে আছে, অ্যাভারেজ থেকে টপ পজিশনের মধ্যে আছে, কিন্তু এটাকে সাপোর্ট করছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দিয়ে। তো তারা ওই ধরনের সিভি গুলোকে যদি কাউন্ট করে থাকে, তাহলে তখন ভাবতাম যে যদি আমার সিভিটা তাদের পছন্দের লিস্টে বা তাদের কনসিডারেশনের লিস্টে থাকে, তাহলে হয়তো ডাউনলোড করবে, তারপরে বাছাই করবে, তারপরে 10টা থেকে 10:30টার মধ্যে সে হয়তো কল করতে পারে, বা হয়তো 11টার মধ্যে। ঠিক তাই, আমি এটা আপনাদের সাথে মানে শেয়ার করছি যে এক্স্যাক্টলি তাই হতো।
10:30 বা 10টা থেকে 10:30টার মধ্যে বা 10:30 থেকে 11টার মধ্যে কল আসতো। মানে আমার এত মজা লাগতো এবং আমি জানতাম যে এই কলটা যে আসছে এটা হচ্ছে একটা ইন্টারভিউ কল, কারণ ওই সময় TNT নাম্বার থেকে আমার কাছে সাধারণত আগে কখনো ফোন আসেনি জব অ্যাপ্লাই করার আগে। সো আমি এভাবে মাইন্ড গেম খেলতাম ওদের সাথে, যে আমি রাতে সিভি দিলাম, আমি ঘুমিয়ে গেলাম, সো সিভিটা ওদের মেইলে পৌঁছে গেল, সকালবেলা HR এক্সিকিউটিভ আসলো, সে তার পিসি অন করলো, তার হচ্ছে মেইলে গেল, তারপর সে সিভি গুলো ডাউনলোড করলো, সেখান থেকে বাছাই করে তারপর সে কল দেওয়া শুরু করবে। যদি আমার সিভিটা শুরুতে পাই তাহলে শুরুতে আমাকে কল দিবে 10টা 10:30 দিকে, আর যদি আমার সিভিটা সবার শেষে যায় তাহলে হয়তো বা ওরা আমাকে কল দিবে 12টা 1টার দিকে। ঠিক তাই হতো, সাধারণত আমি যেই টাইমটা গেস করতাম ওই টাইমের মধ্যেই হতো, এটা খুব মজা লাগতো। সো যেটা বলছি যে স্টার্ট উইথ ওয়ার্ম গ্রিটিংস, আপনি ওয়ার্ম গ্রিটিং দিয়ে কথা শুরু করবেন, এটা একটা ভালো লাগা কাজ করে তাদের মধ্যে। এরপরে হচ্ছে ইউজ ফর্মাল টোন অফ টকিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, আপনি ফর্মাল টোনে কথা বলবেন এবং আপনার প্রোনাউন্সিয়েশনটাও হবে একদম ফর্মাল এবং হচ্ছে অ্যাকিউরেট, কোনো ধরনের লোকাল টোন যেন চলে না আসে। জি আচ্ছা স্যার, এভাবে কথা বলা, তারপর হচ্ছে মনে করেন যে ওই জি স্যার আমি গেছিলাম ওই জায়গায়, এই টাইপের না, জি স্যার আমি গিয়েছিলাম, জি স্যার আমি চিনতে পারছি না, জি স্যার আমি চিনতে পেরেছি, এইভাবে। মানে যদি ওরা বলে যে লোকেশনটা বুঝেছেন তো, চিনেছেন তো, যে জি স্যার আমি চিনেছি, জি স্যার আমি চিনছি, এভাবে বলবেন না। কারণ যেটা আমরা ইনফর্মাল টোনে কথা বলি সেটা ইনফর্মাল টোনে বন্ধুদের জন্যই থাকুক। যখন আপনি ফর্মাল কারোর সাথে কথা বলবেন, যেখানে আপনার একটা ইমেজ, আপনার যেখানে একটা পার্সোনালিটি মানে তৈরি করবে আপনার ব্যবহার, সেই জায়গাগুলোতে অবশ্যই শুদ্ধ বানান, শুদ্ধ উচ্চারণে, প্রপার ফর্মাল ল্যাঙ্গুয়েজে কথা বলবেন। তো এই জন্য না ভালো ভাষায় শুদ্ধ করে কথা বলার প্র্যাকটিস থাকাটা জরুরি। আপনার যদি একদমই প্র্যাকটিস না থাকে তাহলে দেখা যাবে যে কথা বলতে গেলে ওই সময় আবার খুব বেশি ফেক আপনি সাউন্ড করবেন। সো ইউজ ফর্মাল টোন অফ টকিং অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, এটা হচ্ছে একটা নর্মাল জিনিস যে আপনি কথা বলার সময় যখন ওয়ার্ম গ্রিটিং তো অবশ্যই দেবেন, তারপরে আপনি একদম ফর্মাল টোনে কথা বলবেন, টোনটা হবে একদম শুদ্ধ, প্রোনাউন্সিয়েশন হবে একদম স্বাভাবিক, সিম্পল, ইফেক্টিভ, ফর্মাল, কোনো লোকাল টোন আসবে না। এরপরে বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার। নাম্বার 3, বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার। আমাদের একটা সমস্যা কি, আমি যদি কোনো কিছু না বুঝি, অনেক সময় দেখা যাচ্ছে যে তারা কথা বলে গেল, কথা বলে যাওয়ার পরপরই আমি শোনার আগে আবার অ্যান্সার, মানে ভালো আবার কোশ্চেন করি, স্যার কি যেন বললেন, স্যার আমার একটা কোশ্চেন ছিল, স্যার কি যেন, এইভাবে না স্যার কোথায়, স্যার মানে ওরা বলবে যে আপনি আগামীকাল বা আপনি পরশুদিন সকাল 10টার মধ্যে এই জায়গায় আসবেন। তো সকাল 10টা আপনার ইন্টারভিউ রাখা আছে, ইন্টারভিউর জন্য আপনাকে সিলেক্ট করা হয়েছে, এই কথাটা বলতে বলতে যদি আপনি ওদেরকে পোক করেন ইন্টারফেয়ার করে যে স্যার কোথায় আসবো, তখন কিন্তু খারাপ। কারণ আপনি আগে শোনেন, বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার, আগে আপনি শোনেন যে ওরা কথাটা শেষ করুক, কারণ ওরা তো অবশ্যই বলবে কোথায় আসবেন, এটা তো ওদের হেডেক, আপনার হেডেক না। সো ওরা যদি ভুলেও যায় তাহলে ওরা আবার কল দিয়ে বলবে যে অ্যাকচুয়ালি আমরা তখন বলতে ভুলে গিয়েছিলাম, আপনি আসবেন এই ঠিকানায়। সো একটা জিনিস খেয়াল করবেন যে আপনি ওদেরকে, মানে আপনাকে যখন কোনো প্রতিষ্ঠান থেকে কল দেবে পুরো কথাটা আগে শুনবেন, ওদেরকে বলতে দিবেন, ইন্টারাপ্ট করবেন না। এরপরে দেখুন তারপরে কি আছে, আস্ক কোশ্চেন ইফ এনি উইথ গ্রেস। মানে আপনার যদি কোনো কোশ্চেন থাকে যে ধরেন আপনার কিছু একটা আছে যে আপনি ওই দিন খুব ব্যস্ত বা ওই বেলাটায় পারবেন না, আপনার 1 ঘন্টা দেরি হতে পারে, বা আপনার মনে হতে পারে যে আমার বাসা হচ্ছে ধানমন্ডিতে, আমাকে যদি এখন বাড়িধারা যেতে হয়, যে টাইম বলুক, আমি যতই আগে বের হই না কেন, সাডেন যে কোনো ঝামেলা হতে পারে, রাস্তাঘাটে অনেক ট্রাফিক জ্যাম থাকতে পারে, আমি হয়তোবা টাইমলি নাও পৌঁছাতে পারি, সেই ক্ষেত্রে ওনারা যদি আমাকে 3টা বলছে, আমার হয়তো 4টা 4:30 বাজতে পারে। তো এইটা যদি বেজে যায় তাহলে এটা আমার করণীয় না। এখন ওরা যদি 3টা 3:30 পরে ইন্টারভিউ ক্লোজ করে দেয় তাহলে তো আবার আমার লস। তো আপনার যদি এরকম মনে হয়, এরকম একটা কনফিউশন থাকে, ওয়েল এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলছি, তো আপনি অবশ্যই এটা ওদেরকে প্রশ্ন করতে পারেন। এই জন্যই বলছি আস্ক কোয়েশ্চেন ইফ এনি উইথ গ্রেস, মানে আপনি গ্রেসের সাথে, গ্রেস মানে হচ্ছে একটা সম্মান দিয়ে, সৌন্দর্যের সাথে, মানে স্যার আমি তো ধানমন্ডি থাকি, স্যার যেতে দেরি হতে পারে, স্যার আপনারা 4টার সময় থাকবেন না, এইভাবে বলবেন না। মানে প্লিজ অ্যাভয়েড সেইং সো, এইভাবে বলবেন না। আপনি যেটা বলবেন যে স্যার আমার একটা প্রশ্ন ছিল, যদি বলে যে হ্যাঁ ডেফিনেটলি বলেন, যে স্যার আমি তো ধানমন্ডিতে থাকছি স্যার, এখান থেকে আমি ডেফিনেটলি চেষ্টা করবো হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়ার, তারপরও স্যার অনেক সময় সিচুয়েশন আমাদের কন্ট্রোলে থাকে না স্যার, আমার 1 থেকে 2 ঘন্টা বা 1.5 ঘন্টা অনেক সময় দেরি হয়ে যেতে পারে স্যার, আপনারা কি ওই আমি যদি 1 ঘন্টা পরে যাই আপনারা কি আমার ইন্টারভিউটা নেবেন, এইভাবে বলবেন। তাহলে হবে কি, দে উইল ফিল গুড যে আরে বাহ,
এই একটা কথা, ট্রাফিক জ্যাম তো আসলে কারো কন্ট্রোলে নাই, সে বলছে যে সে সময় হাতে নিয়েই বের হবে, তারপরও যেহেতু ডিস্টেন্স বেশি, জ্যামও বেশি হতে পারে। দেখা যাচ্ছে কোনো কিছু একটা মুভমেন্ট হচ্ছে, কোনো একটা ঝামেলা হয়েছে, বা এক্সেপশনাল জ্যাম হয়ে গেছে ওই দিন, বা কিছু একটা গন্ডগোল হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে, আপনি হাতে 1-1.5 ঘন্টা সময় নিয়ে গেলেও সেই সময়টা সাফিসিয়েন্ট মনে হচ্ছে না। তো এই জন্য আপনি বললেন, এবং তারা তারপরে দেখবেন যে ওরা কি বলে। তো ওরা যদি হ্যাঁ বলে তাহলে তো খুব ভালো, এবং ওরা যদি না বলে তাহলে তার কিছু করার নেই, কারণ আপনি তার বার্গেন করতে পারেন না। তো আপনি আপনার মতন করে গ্রেসফুলি একটা প্রশ্ন তুলবেন, এটা আপনি তুলতেই পারেন, কিন্তু অবশ্যই উইথ গ্রেস। মানে আপনার কথা বলার মধ্যে কোনো অ্যাগ্রেশন থাকা যাবে না, কোনো ইনফর্মাল টোন থাকা যাবে না, এবং কথাটা ইনকমপ্লিটও হবে না। সুন্দর জোরালো ভয়েসে কনফিডেন্টলি কথা বলবেন। এরপরে লাস্ট ওয়ান হচ্ছে এন্ড উইথ ভোট অফ সিনসিয়ার থ্যাঙ্কস। একটা সিনসিয়ার থ্যাঙ্কস দিয়ে আপনি আপনার বক্তব্যটা শেষ করবেন, কথাটা শেষ করবেন। ওরা যখন বলবে সবকিছু, তখন আপনি বলবেন যে স্যার থ্যাঙ্কস এ লট, বা ম্যাম থ্যাংক ইউ সো মাচ, এইভাবে বলবেন, এবং ডেফিনেটলি দেখা হবে আপনার সাথে ইনশাল্লাহ। এইভাবে কথা বলবেন। কারণ কি, এই যে এটাও কিন্তু ম্যাটার করে, সালাম কে আগে দিল, ওরা কথা শেষ করুক, ওরা তো দিবেই, তারপরে আপনিও দেবেন, এবং হচ্ছে আপনি চেষ্টা করবেন ওদের আগে দেওয়ার জন্য, বা ওরা কথা শেষ করার পরে আপনি সুন্দর করে একটা থ্যাংক ইউ দেবেন, এবং থ্যাংক ইউর সাথে আপনি সালাম বা একটা আবার ওয়ার্ম গ্রিটিংস দিয়ে কথাটা শেষ করতে পারেন। এবং সিনসিয়ার, আবারও বলছি, গ্রেস বলছি, দেখেন খেয়াল করে দেখেন, আমি কিছু আপনাদেরকে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ ইউজ করে দিয়েছি শুরু থেকে। ওয়ার্ম গ্রিটিংস, শুধু গ্রিটিং বলতে পারতাম, ওয়ার্ম মানে আন্তরিকভাবে। তারপর হচ্ছে টোন অফ টকিং, প্রোনাউন্সিয়েশন বলতে পারতাম যে নর্মাল, কিন্তু আমি ফর্মাল বলছি যে আনুষ্ঠানিক ভালো, কারণ আপনি তার সাথে হয়তো এই জীবনে একবারই কথা বলবেন। তো চেষ্টা করবেন আপনি, যেহেতু তার সাথে হয়তো বা আর কথা নাও হতে পারে, তো আপনার যেন একটা ভালো ইমেজ থাকে। অ্যাটেন্টিভ লিসেনার, শুধু লিসেনার না, শুনলাম বলে গেলাম এরকম না, আপনি অ্যাটেন্টিভ লিসেনার হবেন। তারপরে কোশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন উইথ গ্রেস, সম্মান দিয়ে, সুন্দর করে, একটা সামঞ্জস্য রেখে। তারপর হচ্ছে এন্ড করবেন কনভারসেশনটা ভোট অফ সিনসিয়ার থ্যাঙ্কস দিয়ে, আন্তরিক ধন্যবাদ দিয়ে আপনি কথাটা শেষ করবেন। ঠিক আছে? এইভাবে আপনি যদি আপনার ইন্টারভিউ কলটা রিসিভ করেন, কথা বলেন, ডেফিনেটলি ইউ উইল বি এবল টু ক্রিয়েট আ গুড ইম্প্যাক্ট। আপনি তাদের মনে একটা ভালো ইম্প্যাক্ট তৈরি করতে পারবেন। এটা তো দরকার, তাই না? যেন আমি আমার একটা ভালো ইমেজ তৈরি করতে পারি, পার্সোনালিটি ক্রিয়েট করতে পারি মানুষের কাছে। ঠিক আছে, ভালো থাকবেন। শিগগিরই আসছি লেসন 20-তে।